পিরিয়ড তো সবারই হয়। পিরিয়ডের অ্যাবনর্মাল আর নরমাল কি? যেহেতু সিজারিয়ান সেকশনের রেট অনেক বেড়ে গিয়েছে, সব পেশেন্টের পিরিয়ডের সময় ভীষণ ব্লিডিং, ভীষণ ব্যথা। কোন পেইনটা নরমাল, কোন পেইনটা অ্যাবনর্মাল? বাচ্চাগুলোর মারা বলে যে এত ব্যথা যে স্কুলে যেতে পারছে না, আর সাপোজিটরি দেওয়া লাগে, প্যারাসিটামল খেয়ে ওর ব্যথা কমছে না। প্রেগনেন্ট হওয়া ছাড়াও মেয়েদের পিরিয়ড বন্ধ হওয়ার কি কি কারণ থাকতে পারে? তো পলিসিস্টিক ওভারি হলে এরকম মাসিক বন্ধ থাকে। আবার একটা হরমোন আছে প্রোল্যাকটিন, ওইটা যদি বেড়ে যায় তখনও মাসিক বন্ধ থাকে। তারপরে হাইপোথাইরয়েডিজম যদি হয় তখনও মাসিক বন্ধ থাকে। ওভারওয়েট আর আন্ডারওয়েট দুইটাতেই কিন্তু পিরিয়ড ইরেগুলার হয়। পিরিয়ডের থেকে একটা ইনফেকশন হয়ে একটোপিক হয়ে ইনফার্টিলিটিও হয়ে যেতে পারে, যার জন্য পিরিয়ডের সময় হাইজিন মেনটেন করা খুবই জরুরি। কিছু কিছু মেয়ে আছে গুলশান বনানীর, তারা কিন্তু বলে যে আমরা নর্মাল ডেলিভারির ওই পেনটা এক্সপিরিয়েন্স করতে চাই। তো ওরা ভাবে কি মনে হয় বাচ্চাটা হেঁটে হেঁটে বের হয়ে আসে, তো আসলে কিন্তু ভীষণ পেন। 20টা হাড্ডি যদি একসঙ্গে ভাঙো, যে পেন সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির পেন। তো আমি ওই পেশেন্টদের বলি যে নর্মাল ডেলিভারি তো করবা, এখন থেকেই বুস্ট আপ হও যে হ্যাঁ আমি ওই ব্যথা সহ্য করতে পারবো। 6,000 মহিলা মারা যায় জরায়ু ক্যান্সার। তো এখন এটা হয়ে গিয়েছে দ্বিতীয় নাম্বার, এখন ব্রেস্ট ক্যান্সারটা ফার্স্ট হয়ে গিয়েছে, কিন্তু ক্যান্সার হয়ে গেলে তো আর কোনো ইয়ে নাই। আজকের এপিসোডে আমরা অল অ্যাবাউট পিরিয়ড অ্যান্ড প্রেগন্যান্সি নিয়ে কথা বলবো উইথ সিনিয়র কনসালটেন্ট gynecologist Dr. Gulshan Ara from Evercare Hospital. She has 35 years of experience in this field. সো সব মেয়েদের এই পডকাস্টটা অবশ্যই দেখতে হবে, কেউ মিস করবেন না। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। সো লেটস স্টার্ট টুডেজ এপিসোড। এনজয় দ্য শো। ম্যাডাম আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সিমরা খান পডকাস্ট। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে। ম্যাডাম আপনি তো দীর্ঘ 35 বছর যাবত এই যে গাইনি প্র্যাকটিসে আছেন, আপনার এই প্র্যাকটিসে এখন যদি আমি জিজ্ঞেস করি যে রিসেন্ট ইয়ার্সে কোন পেশেন্টগুলো সবচেয়ে বেশি আপনার কাছে আসে প্রবলেম নিয়ে? থ্যাংক ইউ তোমাকে কোশ্চেনটা করার জন্য। দেখো, বিভিন্ন ধরনের পেশেন্ট আছে, যেমন কিছু ধরো প্রেগনেন্ট পেশেন্ট আছে, আর ইদানিংকাল যেগুলো পাচ্ছি আমরা ইয়াং মেয়েদের পলিসিস্টিক ওভারি, মেয়েগুলো আসে যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে 3-4 মাস ধরে, এমনকি 6 মাসও মাসিক বন্ধ থাকে, ওয়েট গেইন করছে, এটাগুলো একটা টাইপ পলিসিস্টিক ওভারি। আর কিছু পেশেন্ট আসে অ্যাডিনোমায়োসিস, অনেক পেশেন্ট পাচ্ছি এখন আমরা, যেহেতু সিজারিয়ান সেকশনের রেট অনেক বেড়ে গিয়েছে, সব পেশেন্টের পিরিয়ডের সময় ভীষণ ব্লিডিং, ভীষণ ব্যথা, এটা গেল অ্যাডিনোমায়োসিস। আর কিছু আসে পেশেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে, ইচিং, ভ্যাজাইনাল ডিসচার্জ। আর কিছু পেশেন্ট আসে বাচ্চা পিবার্টি মেনোরেজিয়া, মানে যাদের প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হলো, মেনার্কি যাকে বলে, ওদের আসে যে অনেক দিন ধরে ব্লিডিং থাকছে, মারা নিয়ে আসে 1 মাস 2 মাস ধরে একটু 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 ব্লিডিং থাকে, এবং অনেক সময় আসে যে হিমোগ্লোবিন 4-5 হয়ে গিয়েছে, এরকমও আসে। আচ্ছা, তাহলে ম্যাম পিরিয়ড নিয়ে যদি কথা বলি, যে পিরিয়ডের কোন 3টা সাইন দেখলে আমরা বুঝবো যে না এটা নর্মাল না, এটা আমার ডাক্তার দেখানো উচিত? হ্যাঁ, যেমন পিরিয়ডে যদি অনেক বেশি ব্যথা করে, এমনি তো নর্মালি একটু ব্যথা করেই, অনেক যদি বেশি ব্যথা করে, অনেক যদি ব্লিডিং হয়, যেমন ধরো নর্মাল আমরা ব্লিডিং বলি 5 to 80 ml, কিন্তু কারো যদি অনেক বেশি ব্লিডিং হয়, এবং অনেকে বলে যে বেশি ব্লিডিং হয় না, তখন যদি বলি যে তোমার কি চাকা চাকা যায়, তখন বলে হ্যাঁ চাকা চাকা যায়। তো চাকা চাকা যাওয়া মানেই কিন্তু অনেক ব্লিডিং, কারণ একটা চাকা মানে ব্লিডিং এর যে ওইটা যদি 1 ফিস্টের সাইজ হয়, ওর ভিতরে 500 ml ব্লাড থাকে। হ্যাঁ, আর যদি কেউ বলে যে ব্লিডিং 7 দিনের থেকে বেশি হচ্ছে, এটাও অ্যাবনর্মাল। তাহলে অনেক বেশি ব্লিডিং হওয়া, অনেক দিন ধরে ব্লিডিং হওয়া, আর যদি ব্যথা হয় অনেক, এই 3টা। ওকে, কারণ আমরা তো অনেকেই বলি যে আচ্ছা পিরিয়ড তো সবারই হয়, পিরিয়ডের আর অ্যাবনর্মাল আর নর্মাল কি, তাই না? এরকম মানে এটার মধ্যেও যে অনেক অ্যাবনর্মালিটি আছে, এটা কিন্তু মেয়েরাই বুঝে না, অনেকের বাচ্চাদের মারাই বোঝে না, মারা বাচ্চাদের যে এতদিন ধরে ব্লিডিং হচ্ছে বলে যে না এটা তো নর্মাল, প্রথম ওর ব্লিডিং হলো এরকম তো হবেই, কিন্তু এরকম হতে 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 যে একদম পেশেন্ট এনিমিক হয়ে যাচ্ছে এবং ব্লাড দেওয়া লাগে। আমি মাঝে একটা বাচ্চা পেলাম, ওর হিমোগ্লোবিন মাত্র 5, হ্যাঁ 2 মাস ধরে ব্লিডিং হচ্ছে, ওর মা ভাবছে যে না মনে হয় নর্মাল হয়ে যাবে, আরেকটু পরে যাই। তো আমার কাছে যখন আসছে দেখি যে একদম সাদা,
তো হিমোগ্লোবিন চেক করতে দেওয়ার পরে আমাদের ওইখানে আবার যদি বেশি কম হয় ওইটা আমাদের মেসেজে ক্রিটিক্যাল ভ্যালু করে মেসেজ করে পাঠায় যে আপনার ওরকম একটা পেশেন্ট ওপিডিতে দেখেছিলেন, এটার হিমোগ্লোবিন কিন্তু 5। তো অনেক পেশেন্ট হয় কি আসে না, তখন আমরা আবার টেলিফোন করে ওদেরকে ফলো বলি আপ করতে হয় যে আপনার কিন্তু মেয়ের এরকম আসছে, আপনি তাড়াতাড়ি আসেন। কারণ বেশিরভাগ গার্জেনই হয় কি আজকাল চাকরি করে, যার জন্য ভাবে যে না ঠিক আছে আর কিছুদিন পরে যাই, এটা দিলাম ব্লাড টেস্ট আর কয়েকদিন পরে যাই। তো ওই জন্য আমরা আবার ফোন করে বলি যে আপনার বাচ্চার কিন্তু হিমোগ্লোবিন এরকম, তাড়াতাড়ি চলে আসেন, হয় আয়রন দিতে হবে অথবা ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। আমরা মারা তো ধরেন বাচ্চাদের ব্লাড টেস্ট করাতে গেলে আরো ভয় পাই যে ব্লাড টেস্ট করাবো খামাখা কি দরকার, কিন্তু আই থিঙ্ক কিছু কিছু জিনিসে অ্যাটলিস্ট ব্লাড টেস্ট সায়েন্স থাকে, বডি কিছু সায়েন্স তো অবশ্যই দেখায়। পিরিয়ডের ফ্লো এক একজনের এক এক রকম হয়, অনেকে 3 দিন পিরিয়ড শেষ হয়ে যায়, আবার অনেকজনের 5-6 দিন থাকে। এইটা কি কোনো সমস্যা নাকি এটা ওর বডিরই একটা সিম্পটম? না, 2 থেকে 7 দিন পর্যন্ত নর্মাল। এখন কারো যদি অনেকে এসে বলে যে আমার একটুখানি শুধু একটু স্পটিং হয়, এটাও অ্যাবনর্মাল। আবার যদি এক্সেসিভ ফ্লো হয়, নর্মালি যে বললাম আমি 80 ml পর্যন্ত নর্মাল। তো এখন 80 ml তো আর বোঝা যাবে না, মানে টোটাল 7 দিনে অথবা কারো যদি 3 দিন থাকে অথবা 5 দিন থাকে 80 ml পর্যন্ত নর্মাল। তো এখন 80 ml তো আর হিসাব করতে পারবো না, ওই জন্য কয়বার প্যাড চেঞ্জ করে ওইটা আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, যে সাধারণত 4 থেকে 5 ঘন্টা পর পর যদি প্যাড চেঞ্জ করে নর্মাল, কিন্তু অনেকে কিন্তু এসে বলে যে আমি 2 ঘন্টা পর পর প্যাড একদম আমার ভিজে যায়, তার মানে কি বেশি ব্লিডিং হচ্ছে। আর এটা কি এরকম হতে পারে যে আমার 3 দিন পিরিয়ড হলো, তার মানে আমার বডিতে রক্তশূন্যতা আছে, আমার রক্ত নাই? না, রক্তশূন্যতার জন্য ব্লিডিং যে হবে না তা না। ব্লিডিং কম হয় কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা শুনেছে মনে হয়, আজকাল প্রায় মেয়েদেরই এরকম দেখা যায়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমদের এরকম ব্লিডিং অনেকের তো হয়ই না, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছরও বন্ধ থাকে। আবার অনেকের মাসে মাসে হয় কিন্তু অল্প হয়। হ্যাঁ, এইটা আবার কিছু হরমোন যেমন থাইরয়েডের হরমোনের যদি হয়, হাইপোথাইরয়েডিজম যদি হয়, তখন এরকম ইরেগুলার হয়, অল্প হয়। কাজেই যে পেশেন্ট এরকম কমপ্লেন নিয়ে আসে তাদেরকে আমরা কিছু টেস্ট করি। অনেক মেয়ে বলে যে আমার ব্লাড ক্লট যায়, মানে 7-8 দিন ধরে পিরিয়ড হচ্ছে, ক্লট যাচ্ছে, কখন বুঝবো যে না আমার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটা আমার ডেঞ্জার সাইন হয়ে যাচ্ছে? হ্যাঁ, যদি ওই যে বললাম যদি 7 দিনের বেশি হয়, বডিতে কোনো সিমটম আসবে নাকি দুর্বল হয়ে যাব বা কিছু? দুর্বল লাগবে, তারপরে কোনো কিছু ভালো লাগবে না, কোনো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না, ঘুম হবে না, এই সিমটমগুলো হয়, একটু প্যালপিটেশন হয়। আর যদি 7 দিনের বেশি হয় অথবা 7 দিন না হয়ে যদি 4-5 দিন হয় কিন্তু ক্লটেড ব্লাড যায়, এটা মানেও কিন্তু এক্সেসিভ ফ্লো হচ্ছে। পিরিয়ডের পেইনে নিয়ে যদি কথা বলি, সবাই বলে যে পিরিয়ডের পেইন তো নর্মাল, একটু পেইন তো হবেই, কিন্তু কোন পেইনটা নর্মাল কোন পেইনটা অ্যাবনর্মাল? পিরিয়ডের পেন নর্মালি তো একটু পেন হয়, যেটাকে আমরা বলি প্রাইমারি ডিসমেনোরিয়া। এখন কোনো পেশেন্ট আসে যে এরকম আমি 3 বছর আমার পিরিয়ড হচ্ছে, কোনো ব্যথা নাই, এখন ব্যথা হচ্ছে, তার মানে বুঝতে হবে এইটা অ্যাবনর্মাল। হ্যাঁ, সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি, যে ওর কোনো কিছু হয়েছে যার জন্য ব্যথা। হ্যাঁ, আবার অনেকে আসে যে সিভিয়ার পেন হয়, নর্মালি তো অল্প পেন হয়, সিভিয়ার পেন হয়, তো তখন ওইটাও অ্যাবনর্মাল। ম্যাম, আমি আপনাকে বলছিলাম যে একটা মেয়ে যদি ব্যথা এক্সপ্লেন করতে চায় তো অনেকেই মনে করে যে ন্যাকামি করতেছে, তো ডাক্তারকে ও কি বললে আপনারা বুঝবেন না এই মেয়ের তো অনেক ব্যথা? হ্যাঁ, ম্যাক্সিমাম মেয়ে এসে বলে যে এমন ব্যথা, মানে বাচ্চাগুলোর মারা বলে যে এত ব্যথা যে স্কুলে যেতে পারছে না, আর সাপোজিটরি দেওয়া লাগে, মানে প্যারাসিটামল খেয়ে ওর ব্যথা কমছে না। নর্মাল যে ওষুধগুলা প্যারাসিটামল, তারপরে অ্যালজিন, এগুলো কিন্তু পেশেন্টরা আজকাল জানে। তো এসে বলে যে এরকম ওই ওষুধগুলা খাওয়ার পরেও ব্যথা যাচ্ছে না। আগে কি হতো, আগে কিন্তু সবাই জানতো যে মেনস্ট্রুয়েশন মানে ব্যথা হবে, এটাই নর্মাল। কিন্তু এখন কিন্তু যদি এরকম ব্যথা বলে, অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে চকলেট সিস্ট অথবা এন্ডোমেট্রিওসিস আছে কিনা, অথবা নর্মাল কোনো সিস্ট আছে কিনা। ওকে, আচ্ছা। তো ম্যাম, এন্ডোমেট্রিওসিস তো বললেন আপনি, কিন্তু এন্ডোমেট্রিওসিস এই টার্মটা অনেকেই হয়তো বুঝি না আমরা, একদম সিম্পল ভাষায় কি বলবেন এটা কি? এটা একটা অসুখ
এখন ভীষণভাবে আমরা পাচ্ছি সব মেয়েদের। তো এটা এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইউট্রাসের ভিতরের যে লেয়ারটা, ওটাকে বলে এন্ডোমেট্রিয়াম। তো প্রতি মাসে তো এন্ডোমেট্রিয়ামটা শেড হয়, মাসিক হয়ে বের হয়ে যায়, কিন্তু এই এন্ডোমেট্রিয়ামটি ওভারিতে জমা হয়, তারপরে পেলভিক ক্যাভিটিতে হয়, অনেক সময় ব্লাডারে মানে পেশাবের থলিতে থাকে, আবার পায়খানার যে রাস্তা রেকটাম ওইখানে থাকে। তো তখন হয় কি, প্রতি মাসে যেমন শেড হয়ে বের হয়ে যায় ইউট্রাসের থেকে, ওইখানে তো বের হতে পারে না, ওইখানে ব্লাডটা হয়ে জমা থাকে, জমা হতে হতে একটা চাকার মতো হয়। তো ওভারিতে যখন হয় তখন আমরা বলি এটাকে চকলেট সিস্ট অথবা এন্ডোমেট্রিওমা। আবার এই এন্ডোমেট্রিয়ামটাই ইউট্রাসের গায়ের ভিতরে চলে যায় মায়োমেট্রিয়ামে, তখন আবার এটার নাম হয়ে যায় অ্যাডিনোমায়োসিস। জিনিস কিন্তু একই। তো এইটা হলে ভীষণ পেন হয় মাসিকের সময়। তো অনেক সময় ম্যাক্সিমামই হয় মাসিকের সময়, কিন্তু এরপরে এটা কন্টিনিউ করতে করতে দেখা যায় যে মাসিকের আগে শুরু হয় ব্যথা, মাসিকের সময় একটু বাড়ে এবং তারপরে কন্টিনিউ হতেই থাকে, মানে পুরা মাস ধরেই ব্যথা থাকে, মাসিকের সময় বাড়ে। তো নর্মাল যে পিরিয়ডের পেইন আর এন্ডোমেট্রিওসিসের পেইনের মধ্যে ডিফারেন্সটা কি, আকাশ পাতাল? হ্যাঁ, একটু সিভিয়ার পেইন হয়। আর কারো কারো আছে, আমি বললাম যে মানে পুরা মাসেই ব্যথা থাকে, মাসিক শুরু হলে তখন বাড়ে। আবার অনেকের আছে যে পুরা মাসে ব্যথা থাকে, মাসিক শুরু হওয়ার পরে একটু কমে। হ্যাঁ, এটা ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট। তো ম্যাক্সিমামেরই হয় যে পুরা মাস ব্যথা থাকে, মাসিক যেই শুরু হয় অমনি ব্যথা তীব্র আকার ধারণ করে, এবং এত ব্যথা হয় যে পেশেন্টরা ওই যে সাপোজিটরি নেয়, তারপরে ইনজেকশন নেয়, সেটা তো কমে না, অনেক সময় হসপিটালাইজড হতে হয়। ব্যথা দিয়েই কি ধরা পড়ে যে এন্ডোমেট্রিওসিস, না আর কোনো টেস্ট আছে? না, ব্যথা তো সিমটম, কিন্তু তারপরে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যেমন ম্যাক্সিমামই আমরা আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যদি ওভারিতে সিস্ট হয় তাহলে সিস্ট দেখা যায়, ইউট্রাসটা যদি বড় হয়, যে অ্যাডিনোমায়োসিস বললাম, ওইটাও পাওয়া যায়। ইউট্রাস আলট্রাসোনোগ্রাফিতে প্রায় বলে ইউট্রাস বাল্কি ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম, তার মানে মাসেলের যে লেয়ারটা ওইটা সুন্দর মতো যেটা হোমোজেনাস থাকে ওইটা ইনহোমোজেনাস, একটু একদিকে মোটা একদিকে চিকন, তো ওইটা ছবি দেখলে আমরা বুঝতে পারি। আবার অনেকের আছে এটা তো ডায়াগনোসিস হয়ে গেল, কিন্তু সবচেয়ে সমস্যা হয় যে আলট্রাসোনোগ্রাফিতে কিছু আসছে না কিন্তু সিভিয়ার পেইন, তখন আমরা অনেক সময় এমআরআই করি, কারণ ওই ব্লাডারের ভিতর রেকটামের ভিতরে ওখানে কিছু ডিপোজিট থাকে, তো সেটা যদি আবার 1 সেন্টিমিটারের বেশি হয় তখন এমআরআই আসে। কিন্তু আবার যদি ছোট হয়, কম হয়, তখন আবার এমআরআই আসে না, ওইটা আমরা ল্যাপারোস্কোপি করি। হ্যাঁ, তো ল্যাপারোস্কোপিটা এখন যদি বলো ল্যাপারোস্কোপি কি, ওইটা হচ্ছে পেটে ছোট্ট একটু ফুটা করে আমরা ভিতরে দেখি, এবং দেখি যে অনেক সময় ছোট 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 ডিপোজিট পুরা পেটের ভিতরে দেখা যায়। তো ওইটা ডায়াগনোসিসও হলো, আবার সেই সঙ্গে আমরা থেরাপিউটিক মানে অপারেশনও করে ফেলি, মানে ওই যে ডিপোজিটগুলো ওইটা আমরা বার্ন করে দিই, কটারি দিয়ে বার্ন করে দেই। তো ল্যাপারোস্কোপিতে কোনো কাট হয় না? হ্যাঁ, কাটা হয়, বাট ছোট, কম, ছোট মাইক্রো, মাইক্রো ইনসিশন বলে। সো এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টটা তাহলে কি ওই ল্যাপারোস্কোপি নাকি অন্য কিছু? না, ল্যাপারোস্কোপি সবাইকে করি না, তো মেডিসিন আছে, অনেক ধরনেরই মেডিসিন আছে, কিন্তু সবগুলোর উদ্দেশ্যই হচ্ছে মাসিক বন্ধ রাখতে হবে, কারণ এটা মাসিকের ওই ব্লাডটাই ডিপোজিট হয়ে যেহেতু ওইটা করে, ওই জন্য মেনস্ট্রেশন যদি আমরা বন্ধ করে দিই, নো মেনস্ট্রেশন, এক কথাই হচ্ছে এটা ট্রিটমেন্ট, নো মেনস্ট্রেশন, তো মেনস্ট্রেশন বন্ধ করে দিতে হবে। তো এটা অনেক ধরনের ওষুধ আছে, একদম কন্টিনিউয়াস খাওয়াই আমরা। একটা ওষুধ, নতুন না, অনেক দিনই হয়েছে, ডাইনোজেস্ট একটা ওষুধ, একদম আমরা এখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরও কিন্তু পাই। হ্যাঁ, এমনি তো একটা আছে যে যদি সিজারিয়ান সেকশন হয় তাদের অ্যাডিনোমায়োসিস হয়, অ্যাডিনোমায়োসিসে কিন্তু ওই এন্ডোমেট্রিওসিসের কিন্তু একটা হ্যাঁ ভার্সন। তো অ্যাডিনোমায়োসিস সাধারণত সিজারিয়ান সেকশনের সাথে রিলেটেড, বাট এখন আমরা পাই দেখি যে আনম্যারিড মেয়ে অল্প 17, 18, 19 বছর বয়স কিন্তু অ্যাডিনোমায়োসিস নিয়ে আসে। না, তার কিছুই হয় নাই, এখন এদের মেনস্ট্রেশন বন্ধ করে দিতে হয়। মেনস্ট্রেশন বন্ধ করলে হয় কি, যেহেতু এই মেনস্ট্রেশনের ব্লাডটাই জমে জমে হয়, কাজেই মেনস্ট্রেশন বন্ধ করলে এটা প্রোগ্রেস করে না, আর যেটা ভিতরে আছে সেটা একটু শিং করে, বাট কিওর হয় না কিন্তু, যার জন্য মেনস্ট্রেশন কিওর হয় না।
কিওর হয় মানে তোমার ওই যে যতদিন মেনস্ট্রুয়েশন বন্ধ করে রাখবো ততদিন ভালো থাকলো, তারপরে আবার বাদ দিলে দেখা যায় আবার 6-7 মাস অথবা 1 বছর পরে আবার হচ্ছে ওদের চকলেট সিস্ট। চকলেট সিস্ট কিন্তু তোমার রিকার করে। আর চকলেট সিস্টের আবার সাইজ আছে, যদি দেখি আমরা যে মোর দ্যান 4 সেন্টিমিটার তখন অপারেশন করতে হয়। 4 সেন্টিমিটার অথবা তার কম হলে মেডিসিন অথবা একটা ইনজেকশন আছে, ওইটা মান্থলি দেওয়া যায় বা 3 মান্থস ইন্টারভেলেও দেওয়া যায়, মাসিক বন্ধ করে রাখি। আমার অনেক পেশেন্ট আছে তোমার একদম 2-3 বছর ধরে মাসিক বন্ধ করে রেখেছি, কারণ ইয়াং মেয়ে মাত্র 18-19 বছর বয়স, একেই যদি আমি মেনস্ট্রুয়েশন হতে দেই, ওই ইউট্রাসটাই বড়, অ্যাডিনোমায়োসিসের কথা বলছি আমি। ওইটা হয়ে হ্যাঁ, অ্যাডিনোমায়োসিস হলে তখন হিস্টেক্টমি করে ফেলতে হয়, মানে এত সিভিয়ার পেইন হয়। মাই গড, না সেটা তো সমস্যা, কারণ 18-19 বছরের মেয়ে তার ইউটারাস যদি ফেলে দেওয়া হয় তাহলে তার তো জীবনী লাইফই শেষ, রাইট? সো এখন মানে এন্ডোমেট্রিওসিসের সময় যে পিরিয়ডটা বন্ধ করেন, এটা কি কোনো ওষুধ দিয়ে বন্ধ করা হয়? ওষুধ, মুখের মেডিসিন আছে, আবার ইনজেকশন আছে। আর এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট যদি আমি বলি যে একদম প্রিলিমিনারি স্টেজে, ট্রিটমেন্টটা কি হতে পারে? এটা ডিপেন্ড করে তোমার পেশেন্টের বয়স কেমন, তারপরে ও বাচ্চা কাচ্চা চায় কিনা, অনেক কিছুর পরে ডিপেন্ড করে। তো তো ধরো যদি একটা ইয়াং মেয়ে হয় তখন আমরা মেডিসিনই দেই। আবার ধরো কেউ আসলো চকলেট সিস্ট নিয়ে, সে বাচ্চা চায়, তো তখন আমরা 4 সেন্টিমিটারের বেশি, তখন আমরা ল্যাপারোস্কোপিক্যালি সিস্টটা ফেলে দেই। আবার অনেক সময় শুধু অ্যাসপিরেট করা হয়। এখন আবার আছে কিছু স্ক্লেরাইজিং আছে জিনিস, সাবস্টেন্স, ওইটা ওই সিস্টের ভিতরে দিয়ে দিলে ওইটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়। লেটেস্ট অনেক কিছুই আসছে। তো যদি ওরকম কেউ ফার্টিলিটি চায় যে আমি বাচ্চা নিতে চাই, তো তখন ওইটা বের করে ফেলে তার একসঙ্গে আমরা টিউবটাও দেখে দিই যে টিউব খোলা আছে কিনা, বন্ধ আছে কিনা, কারণ টিউব বন্ধ থাকলেও তো বাচ্চা আসে না। তো তখন একসঙ্গে সবকিছু দেখে এরপরে আমরা ওদেরকে বাচ্চা নেওয়ার জন্য বলি। আরো কিছু টেস্ট আছে, যে কনসিভের জন্য কিছু আরো টেস্ট করতে হয়, যেমন হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করতে হয়। তো যদি সবকিছু ঠিক থাকে, আবার একটা ব্লাড টেস্ট আছে, ওটা করলে বোঝা যায় ওভুলেশন হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যদি দেখি যে না ওভুলেশন হচ্ছে, তাহলে নিজে নিজেই ট্রাই করতে বলি। আর যদি দেখি যে ওভুলেশন হচ্ছে না, তাহলে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আছে, মুখের মেডিসিন আছে, ইনজেকশন আছে, ওইগুলা দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। মেয়েদের অনেক সময় পিরিয়ড ইররেগুলার হয়ে যায়, তো তখন একটা ভয় থাকে যে এটা প্রেগন্যান্সি কিনা। তো প্রেগনেন্ট হওয়া ছাড়াও মেয়েদের পিরিয়ড বন্ধ হওয়ার কি কি কারণ থাকতে পারে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। এখন আমরা অনেক মেয়েই পাই, এখন আনম্যারিড মেয়ে, প্রেগনেন্সি তো কোশ্চেন আসছে না, কিন্তু পিরিয়ড বন্ধ 3 মাসে। যে আজকেই আমি একটা পেলাম, একটা মেয়ের 3 মাস মাসিক বন্ধ, মেয়েটা ম্যারিড। তো বলে ম্যাডাম 3 মাস মাসিক বন্ধ, আমি কি তুমি প্রেগনেন্ট? তো বলে যে না, পরীক্ষা তো করেছি অনেকবার, প্রেগনেন্ট না। তো তারপরে তো আলট্রাসোনোগ্রাফি আছে, আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম প্রেগনেন্সি নাই, ওভারিগুলা বড় বড় পলিসিস্টিক ওভারি, ছোট 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 অনেক সিস থাকে। তো পলিসিস্টিক ওভারি হলে এরকম মাসিক বন্ধ থাকে। আবার একটা হরমোন আছে প্রোল্যাকটিন, ওইটা যদি বেড়ে যায় তখনও মাসিক বন্ধ থাকে। তারপরে হাইপোথাইরয়েডিজম যদি হয় তখনও মাসিক বন্ধ থাকে। তো আমরা কিছু ইনভেস্টিগেশন করি যে কিসের জন্য ওর মাসিক বন্ধ। আর আরেকটা জিনিস, যে এখন ওবেসিটির সঙ্গেও কিন্তু এটা ডিপেন্ড করে, কেউ যদি ওবেস থাকে তাহলে কিন্তু পিরিয়ড বন্ধ থাকে। আবার যদি খাওয়া দাওয়া না করে ঠিক মতো, অ্যানোরেক্সিয়া যেটা হয়, অনেকে খেতে চায় না, খেলে বমি করে, তাদেরও পিরিয়ড কিন্তু বন্ধ থাকে। কাজে ওভারওয়েট আর আন্ডারওয়েট দুইটাতেই কিন্তু পিরিয়ড ইরেগুলার হয়। দুটোর জন্যই পিরিয়ড বন্ধ থাকতে পারে। আচ্ছা, তো ম্যাম আগে বলা হতো যে পিরিয়ড বন্ধ মানে তোমার হয়তো তোমার উপরে কোনো দোষ পড়েছে বা এরকম অনেক কথা, আসলে পিরিয়ড রিলেটেড অনেক ট্যাবু, অনেক উল্টাপাল্টা কথা আমরা নিজেরাও শুনেছি, সুপারস্টিশিয়াস অনেক কথাবার্তা। আপনার কি মনে আছে যে আপনার এক্সপিরিয়েন্স, আপনি ছোটবেলায় এরকম কিছু শুনেছেন আপনার পিরিয়ডের দিনগুলোতে? আমাদের সময় কিন্তু বেশি এরকম হতো না পিরিয়ডের সমস্যা, কারণ আমরা তো খেলাধুলা করতাম। কিন্তু আজকালকার বাচ্চাগুলা হয়েছে কি, ফাস্ট ফুড খায়। আমাদের সময় তো ফাস্ট ফুড ছিল না। ফাস্ট ফুড তুমি জিজ্ঞাসা করলে বার্গার, পিৎজা ওগুলাই খায়, এবং সবই ঘরে বসে বসে অর্ডার দিয়ে আনে অনলাইনে। আর তোমার হাঁটা চলা নাই, বসে বসে ইয়ে করে, মোবাইল টিপে। তো যার জন্য অনেক মারাই বাচ্চাদের নিয়ে আসে যে এরকম পিরিয়ড হচ্ছে না। কারণ ফাস্ট ফুড, নিজেরাই বলে যে ফাস্ট ফুড খায় সারাক্ষণ, ভাত তো হাতই দেয় না, আর হাঁটা চলাও করে না। যে ম্যাডাম সারাক্ষণ শুয়ে থাকবে, নড়বেই না,
আচ্ছা কিন্তু আমরা তো আসলে ছোটবেলায় আমাদের সময় এত ফাস্ট ফুড ছিল না, আচ্ছা আর আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম কিন্তু আমরা। আর এখন তো যে পরিবেশ, বাচ্চারা স্কুলে হেঁটে যাওয়ার কোশ্চেনই আসে না। জি অবশ্যই। হুম আচ্ছা তো ম্যাম আপনি এই যে ডক্টর, আপনি যখন গাইনি ডক্টর, আমি আমার মেয়েদেরকে বলি যে তোমাদের একজনকে আমি ডাক্তার বানাবো। কারণ আমার কাছে মনে হয় যে ডাক্তার হওয়ার এই প্রফেশনটা, এটা নোবেল একটা প্রফেশন। হুম। এটা মানুষকে যেভাবে সেবা দেয়, আমার মনে হয় অন্য কোনো প্রফেশন এরকম সেবা করতে পারবে না একটা হিউম্যান কাইন্ডের। অবশ্যই তো অবশ্যই। আপনার যখন আপনি চিন্তা করছেন যে হুম। ডক্টরই হবেন, তখন এই ডিসিশনটা কিভাবে নিলেন? আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 9-10, আমাদের কিন্তু ম্যাট্রিক পরীক্ষায় এসে আসছিল এম ইন লাইফ। হুম, তো হুম, হুম। তখন আমি লিখেছিলাম কিন্তু আমি ডক্টর হব। কারণ আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার আব্বা মারা যান। আচ্ছা, এবং তখন তো অত ডক্টরও ছিল না। প্রেশার হয়ে স্ট্রোক করে। তো আচ্ছা। ডাক্তার পাচ্ছি না, কেউ বাসায় আসবে না। তারপরে হসপিটালে নেওয়ার পরে তোমার ক্যাথেটার যে করবে সেইটারই মানুষ নাই। মানে আচ্ছা। উনি ছটফট করছেন, ইউরিন পাস করবেন কিন্তু নাই। যার জন্য এইগুলা জিনিসগুলা দেখে তখন থেকেই আমার শখ যে আমি বড় হয়ে ডক্টর হয়ে মানুষদের সেবা করব। অবশ্যই। তো আপনি হুম। পিছে ফিরে তাকালে আপনার মনে হয় যে আপনি যেমনটা হতে চেয়েছিলেন, আপনি তাই হয়েছেন? অবশ্য হ্যাঁ, আমি যেমনটা হতে চেয়েছিলামও তেমনটাই হয়েছি। আলহামদুলিল্লাহ। উই আর ভেরি লাকি যে আপনি ডক্টর হয়েছেন এবং আমাদের সেবা করছেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো ম্যাম আমরা ব্যাক করি আমাদের কোয়েশ্চেন গুলাতে। আমরা এখন হরমোন নিয়ে কিছু কথা বলব। পিরিয়ডের এখন আমি বলি যে মেয়েদের মুড সুইংস অসম্ভব আকারে বেশি। হুম। কারণ আমাদের স্ট্রেস বেশি। আমরা হ্যাঁ। মোবাইলে থাকি বেশি। হুম। তো মুড সুইংস গুলো আমাদের সবকিছুই আসলে বেশি, বেশি। তো মুড সুইংস আর এই যে রাগ, হঠাৎ করে রাগ, দুঃখ, হুম। কান্নাকাটি, এইগুলা কি কোনো ট্রিটমেন্ট আছে কিনা? এগুলো আসলে কাউন্সেলিং করতে হয়। হ্যাঁ, হুম, হুম। ট্রিটমেন্ট নাই, কিন্তু অনেক সময় আবার হয় কি একটু পেইনফুল কন্ডিশনের জন্যও কিন্তু মুড সুইং হয়। আর মেনস্ট্রুয়েশনের সময় তো আসলে হরমোনাল একটু ইমব্যালেন্স হয়। যার জন্য এটা কিন্তু নরমাল, কারো একটু বেশি হয়, কারো একটু কম। এগুলো আবার তোমার ফ্যামিলি লাইফের সাথেও কিন্তু রিলেটেড। ঘরে যদি অশান্তি থাকে তাদের কিন্তু একটু বেশি হয়। হ্যাঁ? কাজে এগুলো একটু কাউন্সেলিং করলেই ঠিক হয়ে যায়। কাউন্সেলিং। হুম। আর হেলথি ফুড বা এক্সারসাইজ? হ্যাঁ, এটা তো আছেই। জি, হেলথি ফুড, এক্সারসাইজ, লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। জি, একটু হাঁটাচলা করতে হবে। জি। তারপরে হেলথি ফুড খেতে হবে। টিনেজারদের হুম, মুড সুইং হলে আসলে টিনেজারদের মারা অনেক বেশি সাফার করে যে আমার হুম, মেয়ে এই কয়দিনই ঠিক ছিল, এই যে পিরিয়ডটা হওয়া শুরু হলো তখন থেকে মুডি হয়ে হুম। গেছে। তো টিনেজারদেরকে আসলে মুড সুইংসটা কিভাবে কন্ট্রোল করব? টিনেজে তার হয় কি তোমার ওই যে যখন ফার্স্ট পিরিয়ডটা হয়, ওদের তো অনেক দিন ধরে হয়। হ্যাঁ, ওই জন্য একটু টেনশনও থাকে, এতদিন ধরে হচ্ছে। একটা অস্বস্তি তো। সবসময় প্যাড পরে থাকতে হয়। হুম, কাজে ওইটা হিস্ট্রি নিলে দেখবা যে এরকম বলছে যে 15-20 দিন, 1 মাস হয়ে গেল এরকম। আর যেহেতু ১ম তো ওরা তো কিছু বোঝেও না। ওইজন্য পিরিয়ড হওয়ার আগে থেকেই কিন্তু মাদেরকে একটু পিরিয়ড সম্পর্কে মেয়েদের বলা উচিত। হ্যাঁ, তখন কি সিম্পটম হয়, কে কিভাবে থাকবে, এই জিনিসগুলা যদি বলা হয় তাহলে কিন্তু ওরা ঠিক বুঝতে পারে। আর ওদের হুম। মেন্টাল স্টেট গুলো তখন তো আসলে বড় হুম। হচ্ছে, তো হ্যাঁ, কিছু অনেক তো একটু চেঞ্জ, হরমোনাল চেঞ্জ হয় যেহেতু। সে তো হরমোনাল। একটু ওরা তখন একটু হয়, ইমোশনাল একটু বেশি হয়। একটু কথা বললে একটু রাগ হয় বেশি কথা বললে। হুম, হ্যাঁ। ঠিক বলছেন। আচ্ছা ম্যাম, আপনার কাছে আপনি ১ম এ বললেন যে ইনফেকশন এবং আম হোয়াইট ডিসচার্জ এইসব পেশেন্ট সবচেয়ে বেশি আসে হুম। এখন। তো হোয়াইট ডিসচার্জ বা কতটুক হলে আমি বুঝবো যে না এটা ঠিক আছে, এটা নরমাল? নরমালি কিন্তু মেয়েদের হোয়াইট ডিসচার্জ পুরা মাসেই হয়। কারণ জরায়ুর মুখ মানে সার্ভিক্সের থেকে সিক্রেশন হয়। সেটা আবার তোমার পিরিয়ডের সাথে কিন্তু রিলেটেড। কোনো সময় একটু পানির মতো হয়, কোনো সময় একটু ঘন হয়, কোনো সময় আবার একটু লম্বা হয়। কিন্তু এইটার সঙ্গে যদি ইচিং থাকে তাহলে বুঝতে হবে ইনফেকশন আছে। আর যদি এক্সেসিভ হয় হুম, হোয়াইট ডিসচার্জ, কারণ অনেক সময় কিন্তু জরায়ুর মুখে যদি পলিপ থাকে অথবা ইরোশন থাকে, ঘা ঘা আর কি হয়, সেটাতে অনেক ডিসচার্জ হয়। আবার জরায়ুর মুখের ক্যান্সার যদি হয় তখন কিন্তু ওরা বলবে ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ কিন্তু গন্ধ। তখন একটা ভয় যে ইয়ে কিনা
সিএস সার্ভিক্স কিনা, মানে জরায়ুর মুখে ক্যান্সার কিনা। কাজেই নর্মাল থেকে একদম তোমার ক্যান্সার পর্যন্ত সব স্টেজেই তোমার ডিসচার্জ হয়। তবে আমরা ডিসচার্জ যদি করি, টেস্ট করি, এটাকে হাইভাজেনাল সোয়াব বলে, ওটা আমরা কালচার করতে দেই। তো ওইটাতে চলে আসে যে ইনফেকশন কিনা, এবং ইনফেকশন সেটা ফাঙ্গাস নাকি ব্যাকটেরিয়া, ওইটাও চলে আসে যে কোন ব্যাকটেরিয়া দেওয়া হলো। অথবা অনেক সময় আসে ব্যাকটেরিয়াও আছে, আবার ক্যান্ডিডিয়াসিসও আছে, মানে ফাঙ্গাসও আছে। তো তখন সেই অনুসারে কোন ওষুধটা সেন্সিটিভ ওইটাও চলে আসে কালচারে। সাধারণত আমরা সময় কি অ্যান্টিবায়োটিক দিতে হয়? ভিতরে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাস একটা কম্বিনেশন ড্রাগ পাওয়া যায়, ওইটা দেই। আর মুখে অ্যান্টিফাঙ্গাল দিতে হয়। যদি ব্যাকটেরিয়া আসে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেটাও সেন্সিটিভিটিতে চলে আসে। কাজে ওই রিপোর্টটা দেখে আমরা দেই। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। ইনফেকশন যে হয়েছে, এইটার কি কি সাইন্স আছে যে আমার শুধু ইনফেকশন যে ডিসচার্জ, ফাউল স্মেল হবে, আর তোমার ইচিং হবে। আচ্ছা, এই দুইটা দিয়ে বোঝা যায় যে ইনফেকশন। এবং তারপরে আমরা যখন দেখি, এক্সামিন করলে বোঝা যায় তো কিছু একদম ভ্যাজিনা রেড ইনফ্লেমড হয়ে আছে, তারপরে কার্ডি হোয়াইট একদম ডিসচার্জ, যেটা ফাঙ্গাসে হয়। আর ব্যাকটেরিয়াতে আবার কার্ডি হোয়াইট মানে একদম বলে যে ছানার মতো এরকম ডিসচার্জ হচ্ছে, এটা সাধারণত ফাঙ্গাসে হয়। আর নর্মাল থিক ডিসচার্জ সাধারণত ইনফেকশনে হয়। আর তাছাড়া আমরা আবার স্পেকুলাম এক্সামিনেশন বলি, জরায়ুর মুখটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখি যে কোনো পলিপ আছে কিনা, ইরোশন আছে কিনা, অথবা ম্যালিগনেন্সির কোনো সাইন আছে কিনা, ওইটা দিয়ে চেকও করতে হয়। প্লাস হাইভাজেনাল সোয়াবটা নিতে হয় কালচারের জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, তো ইনফেকশন এগুলো কি ভালো হয়ে যায় না এগুলো আবার রিল্যাপস করে? ম্যাক্সিমামই ভালো হয়, কিন্তু যাদের ফাঙ্গাস ইনফেকশন হয়, অনেকের দেখা যায় যে তোমার ডায়াবেটিস, ফাঙ্গাস যদি রিপিটেড হয় তাহলে আমরা সুগার চেক করি। তো তখন সুগার চেক করলে দেখা যায় যে পেশেন্টের ডায়াবেটিস আছে। তো যাদের ডায়াবেটিস আছে তাদের সাধারণত রিপিটেড ইনফেকশন হয়। আর আরেকটা জিনিস, ফাঙ্গাসের ট্রিটমেন্টে সাধারণত হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে একসঙ্গে করতে হয়। তা নাহলে ওয়াইফকে করলে ওয়াইফ কিওর হয়ে গেল, তো ইন্টারকোর্স করলে হাজব্যান্ডের ওইটা থেকে যায়। তারপরে আবার হাজব্যান্ডের কিন্তু কোনো সিমটম হবে না, সে ক্যারি করবে, পরে আবার ওয়াইফের হবে। ওই জন্য দুইজন হাজব্যান্ড ওয়াইফের দুজনের একসঙ্গে ট্রিটমেন্ট করতে হয়, এবং কিছুদিন আমরা ইন্টারকোর্স করতে অ্যাভয়েড করতে বলি, 10 থেকে 2 সপ্তাহের মতো। আচ্ছা, তো ম্যাম, পিরিয়ডের হাইজিন নিয়ে অনেক মেয়েরাই জানে না। ধরেন একটা মেয়ে, তার এখন আমরা প্যাড, স্যানিটারি ন্যাপকিন অনেক কিছু ইউজ করি, কিন্তু আগে তো এগুলো ছিল না, কিন্তু এখন এগুলো ইউজ করাতে মানুষ মিসইউজও হয়। কিরকম যে পিরিয়ডের হাইজিন মেনটেন করার জন্য প্যাড চেঞ্জ করে না অনেক মেয়ে, বাইরে আছে, অফিসে আছে, এই এক প্যাড সকালবেলা পড়ে গেছে, রাতের বেলা এসে খুললো। না না, এটা করা যাবে না। হ্যাঁ, প্যাড চেঞ্জ অবশ্যই করতে হবে। জি জি জি, হ্যাঁ, তোমার 4 থেকে 5 ঘন্টা। এইটা আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে পিরিয়ডের প্যাড আমরা দিনে কয়বার চেঞ্জ করব? 3-4 বার তো করতেই হবে। এটা ডিপেন্ড করে কেমন পিরিয়ড হচ্ছে। সাধারণত 4 ঘন্টা পরপর করলে হয়, 4-5 ঘন্টা। কিন্তু অনেকের আবার ওই যে এক্সেসিভ ব্লিডিং যদি হয়, তখন কিন্তু পেশেন্ট এসে বলে আমার 2 ঘন্টা পরপর চেঞ্জ করা লাগছে। তার মানে বুঝতে হবে যে অনেক ব্লিডিং হচ্ছে। আর একটা প্যাড যদি ধরো সারাদিন রেখে দিলাম আমি, ওইটা হয় কি ইনফেকশন হয়, ওখানে ইনফেকশন হয়, তারপরে ওইটা ইরোশন হয়, একটা বাজে স্মেল বের হয়। আর ইনফেকশন ওইটাকে বলে অ্যাসেন্ডিং ইনফেকশন। ওইখান থেকে তোমার মাসিকের রাস্তা তো ফাঁকা, তারপরে ইউট্রাসটাও ওপেন, ইউট্রাসের ভিতর দিয়ে এটা ফ্যালোপিয়ান টিউবে যেয়ে ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন হয়ে ফ্যালোপিয়ান টিউব ব্লক করে দেয়। তখন হয় কি ইনফার্টিলিটি হয়, যে বাচ্চা হয় না। আবার অনেকের একটোপিক প্রেগন্যান্সি হয়, যে ফ্যালোপিয়ান টিউবটা ইনফেকশন হয়ে। আর ফ্যালোপিয়ান টিউব তো তুমি জানো ভিতরে মাত্র ডায়ামিটার 1 মিলিমিটার, কাজে ওইটা যদি ইনফেকশন হয় এটা আরো ছোট হয়ে যায়, যার জন্য একটোপিক প্রেগন্যান্সি, এটা জানো কিনা? জি জি, কারণ কনসিভ কিন্তু আসলে হয় টিউবের ভিতরে। হ্যাঁ, ওভামটা আসে ওভারি থেকে, আর ইন্টারকোর্সের পরে স্পামটা ভ্যাজাইনা দিয়ে উপরে চলে যায়, ইউট্রাস দিয়ে ফ্যালোপিয়ান টিউবেই যায়, যে ওই জায়গায় কনসিভ হয়। কনসিভ হওয়ার পরে তারপরে ওইটা তোমার ইউট্রাসে আস্তে করে আসে,
তো যদি ইনফেকশন হয়ে এমনিই তো 1 মিলিমিটার মাত্র ডায়ামিটার, ইনফেকশন হয়ে যদি আরো চিকন হয়ে যায় তখন ওইটার মুভ করতে পারে না, তো ওইখানেই বড় হতে যেয়ে ঠাস করে ফেটে যায়, ফেটে তারপরে তো একদম এটাকে বলে একটুপিক প্রেগন্যান্সি। তো এটা তো মাদের জন্য অনেক ক্ষতিকারক। ক্ষতিকারক না, পেশেন্ট তো মারাই যায়। এটা টিউব ফেটে পুরা গায়ের রক্ত পেটের ভিতরে চলে যায়, তখন অপারেশন একদম সাথে। পেশেন্ট অনেক সময় আসে পেশেন্ট শকে, পালস নাই, বিপি নাই, পেট একদম ভর্তি ব্লাড। হ্যাঁ, তো তখন তাড়াতাড়ি একদম ব্লাডও দিতে হয়, ওটিও করতে হয়, দুইটা একসঙ্গে সাইমালটেনিয়াস করতে হয়। মানে এই পিরিয়ডের থেকে একটা ইনফেকশন হয়ে একটুপিক হয়ে ইনফার্টিলিটিও হয়ে যেতে পারে, যার জন্য পিরিয়ডের সময় হাইজিন মেনটেন করা খুবই জরুরি। জি। আচ্ছা, পিরিয়ড হওয়ার সময় তখন কি আমরা মানে ওই ভ্যাজানাল জায়গাটাকে কি ওয়াশ করব কিনা? পিরিয়ড চলছে ওই সময় আমরা দিনে ওয়াশ করব কিনা? না, যখন আমরা ওয়াশরুমে যাবে, কেউ যদি ইউরিন পাস করতে যায় তখন তো ওয়াশ করবে অবশ্যই পানি দিয়ে। বাট পানি দিয়ে, কিন্তু সারাদিনে একবার গোসল যখন সে নিবে, শাওয়ার নিবে, তখন একবার পরিষ্কার করুক। কারণ তোমার দেখা যায় যে ভ্যাজাইনাল যে ইনফেকশনগুলো হয় ম্যাক্সিমামই আমরা পাই এন্টারোকক্কাস, একটা ব্যাকটেরিয়া আছে যেটা পায়খানার রাস্তায় থাকে। পায়খানার রাস্তায় থাকলে ওইটা কিন্তু নর্মাল, কিন্তু ওইটা যখন ইউরিনের রাস্তায় যায় অথবা ভ্যাজাইনাতে যায় তখন কিন্তু ওইটা ইনফেকশন করে। ওই জন্য তোমার গোসল করার সময় ওই জায়গাটা মানে পায়খানার রাস্তা, মাসিকের রাস্তা, বাইরে, ভিতরে না, আমরা যে সোপ ইউজ করি গায়ে মাখার জন্য সেটা দিয়ে একবার ওয়াশ করে ফেলবে, মানে 3-4 বার 5 বার দরকার নেই, একবার করলেই হবে। ওকে। আচ্ছা, অনেক হাইজিন প্রোডাক্ট এখন বাজারে আছে, সেগুলো কি মানে একদম স্মেল, পারফিউম, এই সেই অনেক কিছু, এগুলো কি আপনি রেকমেন্ড করবেন? এরকম আসে অনেক, এরকম নিয়ে অনেক কোম্পানির লোকজন, কিন্তু আমি আসলে পার্সোনালি পছন্দ করি না, কারণ ওগুলো তো আসলে কেমিক্যাল, আর পেশেন্টরা বুঝেও না যে কিভাবে, দেখা গেলো ভিতরেই দিয়ে দিচ্ছে, তখন আর কি ইরোশন হয়ে যায়, যার জন্য নর্মাল সোপ দিয়েই করলে দিনে একবার এটাই এনাফ। আচ্ছা ম্যাম, আপনি পিসিওএস এর দীর্ঘদিন যাবত পেশেন্ট দেখছেন। পিসিওএস আমারও ছিল এবং আমিও আপনার কাছে গিয়েছিলাম পিসিওএস নিয়েই। সো পিসিওএস এর আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না। কিরকম, আমার পিরিয়ড নরমাল 28 দিন পর পরই হতো। আমার কোনো সিম্পটম ছিল না, কিছু না। শুধু যে ফার্টিলিটির প্রবলেম ছিল সেটার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। যেটার সময় দেখা গেছে যে আমার ইউটেরাসের ভিতরেই তো থাকে যে পার্লের মতন একটা ওভারিতে থাকে। ওভারিতে পার্লের মতন একটা মালার মতো। সো ওইটাই তো পলিসিস্টিক, সেটাই। আচ্ছা, তার মানে কি আমার যেহেতু পিরিয়ডের কোনো সমস্যা ছিল না, অনেকে থাকে। সো আমি যদি জিজ্ঞেস করি যে পিরিয়ড গ্যাপ হওয়া মানে কি সে পিসিওএস? না, পিরিয়ড গ্যাপ হওয়া তো একটা, পিসিওএস হতে গেলে 2-3টা সিমটম থাকতে হবে। এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে। সিনড্রোম মানে হচ্ছে 2টা অথবা তার বেশি যদি কোনো সিমটম থাকে তাকে বলে সিনড্রোম। তো একটা তো তোমার গেল যে মেনস্ট্রুয়েশন ইরেগুলার, 2 মাস, 3 মাস, 1.5 মাস, 6 মাসও বন্ধ থাকে। 2 নাম্বার হচ্ছে তোমার ওয়েট গেইন যদি হয়, ওবেজ হয় পেশেন্ট। আর 3 নাম্বার হচ্ছে হার্সুটিজম, তার মানে মুখে তোমার আনওয়ান্টেড হেয়ার, যেটা ছেলেদের মতো চুল ওঠে। তো আমাদের আমরা যখন স্টুডেন্ট তখন আমাদের এক টিচার বলতো পলিসিস্টিক ওভারি পড়াতে যে এরপরে আপনার পেশেন্টের আম্মা এসে বলবে যে ম্যাডাম আমার এই মেয়ের জন্য ছেলেদের ড্রেস কিনবো না মেয়েদের ড্রেস কিনবো, এমন ইয়া হয়। হ্যাঁ, আনওয়ান্টেড হেয়ার যেগুলা ছেলেদের, মানে মেল ডিস্ট্রিবিউশন অফ হেয়ার হয়, মানে হরমোনটা ছেলেদের হরমোন চলে আসে। ছেলেদের হরমোন কিছু বেশি তৈরি হয় পলিসিস্টিক ওভারিদের। আর অনেকের কিন্তু ইরেগুলার পিরিয়ড হয়, আবার অনেকের কিন্তু নর্মাল পিরিয়ড হয়, কোনো সিমটম নেই। আবার ম্যাক্সিমামই তোমার 70% ওবেজ থাকে পলিসিস্টিক পেশেন্ট, কিন্তু 7% আছে লিন অ্যান্ড থিন। আমার এমএসএ থিসিসে ছিল পলিসিস্টিক ওভারি, যার জন্য 7% লিন অ্যান্ড থিন, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ওবেজ। পিরিয়ড ইরেগুলার মানেই পলিসিস্টিক ওভারি না, এবং পিরিয়ড ইরেগুলার অন্য কারণেও হয়। জি জি, যেমন ওই যে থাইরয়েডের অসুবিধা যদি হয়, প্রোল্যাকটিন লেভেল যদি বাড়ে, কাজেই পিরিয়ড ইরেগুলারের সাথে আরো 2-3টা আরো কিছু, আমি তো তোমাকে একটা সিমটম বললাম, আর কিছু যে আলট্রাসোনোগ্রাফিতে যে তুমি যেটা বললা গলায় মালা পরলে যেরকম থাকে ওরকম মালার মতো একটা ইয়ে থাকে ওভারিতে, পলিসিস্টিক ওভারি যেটাকে বলে, এটা একটা সাইন।
আর তোমার কিছু ব্লাড টেস্ট করলে বোঝা যায়, যেমন FSH LH, নর্মালি FSH বেশি থাকে, LH কম থাকে, কিন্তু পলিসিস্টিকে তোমার LH-টা FSH এর থেকে অ্যাটলিস্ট 2.5 গুণ হয়ে যায়। যেমন ধরো এটা যদি 7 হয়, এটা হবে তোমার 20, এরকম যদি হয় তাহলে এইভাবে। অনেকের কিন্তু পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স থাকে না ওভারি, কিন্তু আমরা এইটা ব্লাড দেখেও কিন্তু বুঝতে পারি যে পলিসিস্টিক ওভারি। ওকে, মানে এখন আরো অ্যাডভান্সড অনেক কিছুই আসছে হয়তো। আচ্ছা, PCOS হলে বডিতে মেইনলি কি কি চেঞ্জেস আসে? PCOS যে বললাম যে ওয়েট গেইন হয়, 1, 2 নাম্বার হচ্ছে তোমার মেল ডিস্ট্রিবিউশন অফ হেয়ার, হার্সুটিজম যেটাকে বলে, যে এই তোমার মোষের মতো একটু চুল উঠে, তারপরে এদিকে, তারপরে কানের পাশে যে বড় বড় ছেলেদের মতো ইয়া হয়, তারপরে নাভির উপরে, পায়ে একদম ছেলেদের মতো আর কি ডিস্ট্রিবিউশন। আর গলায় তোমার পিছনে লিনিয়া নাইগ্রা বলে, এটা তোমার কালো হয়ে যায় একদম, যার জন্য এটা একটা সোশ্যাল প্রবলেম। মেয়েগুলা বাইরে কিন্তু বের হতে পারে না, আর ওবেজ অনেক মোটা থাকে, তো বাইরে বের হতে লজ্জা পায় যে আমার এই ঘাড়ে কেমন কালো কালো। আবার ওই যে বিশেষ করে হার্সুটিজম যদি হয়, আনওয়ান্টেড হেয়ার যেটা হয়। জি। আচ্ছা, আমাদের ম্যাম, যদি আপনাকে ইজি ভাষায় বলতে বলি যে PCOS কেন হয়? PCOS আজকাল হয় তোমার ওইটাকে লাইফস্টাইল ডিসঅর্ডার বলে। তার মানে তোমার ফাস্ট ফুড খায়, তারপরে হাঁটাচলা করে না, এই দুইটাই মেন, যার জন্য PCOS হলে কিন্তু আমরা 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তার মানে তোমাকে হাঁটতে হবে, তোমাকে খাবারটা হেলদি ফুড খেতে হবে। হ্যাঁ, এই দুইটাই। ওয়েট যদি কমানো যায় কোনো রকমের 10%, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়। আচ্ছা। এবং ওই লাইফস্টাইল মডিফিকেশন যেটা বললাম, যে এইটা তার সঙ্গে কিছু মেডিসিন তো অবশ্যই আছে, তবে এটা পুরা কিওর হয় না যতদিন যে সে এক্সারসাইজ করবে। একদম জিমে, বিদেশে ওরা একদম 6 মাসের জন্য জিমে পাঠায় দেয়, হ্যাঁ, ওয়েট রিডাকশনের জন্য। ইয়াংদেরই তো হয় এটা। এখন তো 13-14 বছরের মেয়েদের, 13-14 না, অনেকে এখন আসে যে মা নিয়ে আসলো যে 12 বছর বয়স, এখনো পিরিয়ড হচ্ছে না, তখন দেখা যায় ওর পলিসিস্টিক ওভারি, মানে প্রথম থেকে পিরিয়ড শুরু হওয়ার আগেই তার পলিসিস্টিক ডায়াগনোসিস হয়ে যায়। তা আমি আল্ট্রাসাউন্ড করে আমার মেয়েটা দেখতে চাই না, সাপোজ, আমি কি ওই যে ব্লাড টেস্টটা করলে বুঝতে পারবো না ওইটা হবে? না, আল্ট্রাসোনোগ্রাফি করো। আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক বাদে নর্মালি তো মেয়েদের সিস্ট হয়। জি জি। আজকাল আমি সেদিন একটা মেয়ের অপারেশন করলাম, মাত্র 7 বছর, তার 15 সেন্টিমিটার একটা সিস্ট, বিশাল বড়। ওই জন্য নিয়ম হচ্ছে প্রতি বছর মেয়েদের একবার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, কারণ এই সিস্ট গুলা তো তোমার হঠাৎ করে বড় হয় না। আর মাঝে একটা মেয়ে আসছে সিলেট থেকে, তোমার পেটের সাইজ, ইউট্রাসের 8 মাসের প্রেগনেন্ট হলে যত বড় সাইজ তত বড় তার একটা ফাইব্রয়েড, বিশাল বড় একটা জরায়ুতে টিউমার। এইগুলা হয় কি জরায়ুর বাইরে হয় তো, যার জন্য কোনো সিমটম হয় না, ও জানেই না। এবং এই মেয়েটার বিয়ে হয়েছে 5 বছর, ও একজন ডক্টরের কাছে যাচ্ছে, সে তাকে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিচ্ছে, কিন্তু এত বড় যে টিউমার ও ওইটা দেখেই নাই। তারপর পরে আর একজন ডক্টরের কাছে গেলে উনি পেটে হাত দিয়ে বলেছে যে তোমার তো অনেক বড় টিউমার, একটা আল্ট্রাসোনোগ্রাফি করো তো। তারপরে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেলো বিশাল বড় টিউমার, ফাইব্রয়েড। তারপরেও আমার কাছে এসেছিল, আমি অপারেশন করেছি, ইউট্রাসটা রাখা গিয়েছে। ওদের খুব টেনশন ছিল যে ইউট্রাস ফেলায় দেওয়া যাবে কিনা, কারণ ওর তো বাচ্চা নাই, 5 বছর বিয়ে হয়েছে, ট্রাই করছে, হচ্ছে না। তো আসছিল আমার কাছে 2-3 দিন আগে, সিলেটে থাকে মেয়েটা, তো ওকে আমি কনসিভের ওষুধ দিব, কারণ অনেক বড় টিউমার তো। ইউট্রাসটা আপনারা ফেলে দিয়েছেন নাকি না? হ্যাঁ, টিউমারটা ফেলে ইউট্রাসটা আছে। এখন যেহেতু অত বড় টিউমার ফেলা হলো, ওকে আমি 4 মাস পরে করব, ট্রিটমেন্ট শুরু করব কনসিভের জন্য। তো অনেক সময় হয় কি যে এই যে টিউমার পেটের ভিতরে যে কি হয়ে আছে, এই ভয়ে, যে ক্যান্সারের ভয়ে মেয়েরা আল্ট্রাসাউন্ড করে না। হ্যাঁ, কিন্তু আসলে করা উচিত। আর ক্যান্সারের তো ভয় নেই, তুমি যদি আর্লিতে ডায়াগনোসিস করো তাহলে তো কোনো ভয় নেই। হ্যাঁ, কারণ যেমন সিএ সার্ভিক্স, তো তোমার সিএ সার্ভিক্স মানে তো বুঝছো জরায়ুর মুখে ক্যান্সার, এইটা কিন্তু এই যে প্যাপ টেস্ট দিয়ে 5 বছর আগে বোঝা যায় যে ক্যান্সার হচ্ছে, এবং ক্যান্সার হওয়ার আগের যে স্টেজগুলা CIN 1, 2, 3 এগুলাও বোঝা যায়। তো তখন তো একদম সিম্পল ট্রিটমেন্ট, ইউট্রাসের মুখে যদি CIN 1, 2 হয়,
এটা কিন্তু প্রি ক্যান্সারাস। এটা একটু কটারি করলে জরায়ুর মুখ হয়ে যায়। আর CIN3 মানে হচ্ছে এটার পরেই ক্যান্সার, তখন ইউট্রাস ফেলে দিলেই হয়ে যায়। কিন্তু ক্যান্সার হয়ে গেলে তো আর কোনো ইয়ে নাই, আচ্ছা তখন কেমোথেরাপি, রেডিওথেরাপি, অপারেশন, তারপরে সে যে সুস্থ হবে সেটাও তো ক্যান্সার, তো তাই না? আচ্ছা মেয়েদের তাহলে এবং যে আরেকটা ক্যান্সার কথা রিলেটেড, তোমাকে জি আমি জি বলি, জি, এই যে তোমার প্যাপস প্যাপ স্ক্রিনিং এর জন্য, এবং এটার কিন্তু আবার ভ্যাকসিন আছে কিন্তু। জি জি জি, এবং এই ভ্যাকসিনের জন্য আগে কিন্তু মেয়েদের জরায়ুর মুখের ক্যান্সারে মৃত্যু ছিল 1 নম্বর, এবং আমাদের দেশে প্রতি বছর 6,000 মহিলা মারা যায় এই জরায়ুর মুখের ক্যান্সারে। তো এখন এটা হয়ে গিয়েছে 2য় নাম্বার, এখন ব্রেস্ট ক্যান্সারটা ফার্স্ট হয়ে গিয়েছে। ওই জন্য ব্রেস্ট ক্যান্সারের কোনো ভ্যাকসিন নাই, বাট প্রতি বছর আলট্রাসোনোগ্রাফি করতে হয়, তাহলেও আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে তখন বোঝা তোমার যায়। ট্রিটমেন্ট অনেক সহজ হয়ে যায়। জি। আর যে জরায়ুমুখী ক্যান্সারের যে ভ্যাকসিনটা সেটা কার কার নেওয়া উচিত? এটা একদম 10 বছর থেকে বলা হয় 40 বছর পর্যন্ত অল্প বয়সে দেওয়াই ভালো, যখন একটা মেয়ে মানে সেক্সুয়াল এক্সপোজারে না যায়, কারণ বিদেশে তো ওরা অল্প বয়সেই চলে যায় সেক্সুয়াল এক্সপোজারে, ওই জন্য সেক্সুয়াল এক্সপোজারের আগে দিতে হয়। বাট কেউ যদি নিতে চায় 40 ইয়ার্স পর্যন্ত নিতে পারে। আচ্ছা আর 10 থেকে 13 বছরের ভিতরে যদি দেয় তাহলে 2টা ডোজ দিলে হয়ে যায়। আর 13 বছর প্লাস হয়ে গেলে তখন 3টা ডোজ দিতে হয়। আচ্ছা। জি, এই ভ্যাকসিনগুলো কিন্তু সব হসপিটালেই অ্যাভেলেবল, প্রাইভেট হসপিটালে, পাবলিকেও কি অ্যাভেলেবল? হ্যাঁ, বাইরেও আছে, বাট তোমার ভ্যাকসিনেশন সেন্টার যেখানে আছে সেখান জি থেকে নেওয়া ভালো। জি। কারণ এগুলা যদি টেম্পারেচার মেনটেন ভালো করে না হয় তাহলে কিন্তু কাজ হয় না। আচ্ছা আর এই ভ্যাকসিনটা, নর্মাল যে ফার্মেসিতে গুলা হ্যাঁ হ্যাঁ রাখে হ্যাঁ, ওষুধ, জি, তোমার ফ্রিজ বারবার খুলে বন্ধ করে, এটাতে কিন্তু টেম্পারেচার মেনটেন হয় না। ওকে। ওই জন্য ভ্যাকসিনেশন সেন্টার থেকে সেন্টার দিতে থেকে হবে। নেওয়া হ্যাঁ। উচিত। তো এই ভ্যাকসিনটা দেওয়ার আগে, সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশনটা দেওয়ার আগে কিছু টেস্ট করতে হয়। হুম। সেই টেস্টগুলো কি? এবং ডক্টরও দেখাতে হয়? আর টেস্ট হচ্ছে যদি আনম্যারিড হয় তাহলে আর কিছু করা লাগে না। যদি ম্যারিড হয় তখন আমরা ওই যে প্যাপ টেস্ট করি, আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যে ভাইরাসটা দিয়ে ক্যান্সারটা হয় ওইটাও ডায়াগনোসিস করা যায় আচ্ছা, জরায়ুর মুখের থেকে একটু সোয়াব নিয়ে। তো এই 2টা টেস্ট করা উচিত। এই ২ টা এবং টেস্ট। আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, ভ্যাকসিন নেওয়া মানেই কিন্তু সে যে আর প্যাপ টেস্ট করবে না তা না। ভ্যাকসিন নিলেও প্যাপ টেস্ট কিন্তু করতে হবে একদম 65 ইয়ার্স পর্যন্ত। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। মেয়েদের কি কোনো আইডিয়াল এইজ আছে কনসিভ করার জন্য? হ্যাঁ, অবশ্যই আছে। এটা 20 থেকে 29, 30 পর্যন্ত ধরো। আচ্ছা, এটাই হচ্ছে আইডিয়াল পিরিয়ড। হুম হুম হুম। আচ্ছা, আইডিয়াল পিরিয়ড মেয়েদের প্রেগন্যান্সি 20 থেকে 30। 22 তা 30। আজকাল মেয়েরা তো ক্যারিয়ার সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকে যে 35 এর পর চিন্তা করে হয়তো যে আমি প্রেগনেন্ট হব। ওই জন্যই যখন আসে দেখা যায় ওভারিয়ান রিজার্ভ অনেক কম। এখন তুমি যদি বলো ওভারিয়ান রিজার্ভ কি, একটা ব্লাড টেস্ট আছে, ওইটা দিয়ে বোঝা যায় যে ওভারিতে এগের পরিমাণ কেমন আছে। তো তোমার 35 এর থেকে ওটা কমতে থাকে, হুম, এবং 30 পর থেকেও কমতে থাকে, বাট 35 এর থেকে অনেক কমতে থাকে। ওকে। সেই জন্য 30 ভিতরে কমপ্লিট করে ফেলাই ভালো ফ্যামিলি, আচ্ছা। এগ ফ্রিজিং নামে একটা জিনিস আছে যেটা বাইরের দেশে অনেক হয়, বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে। হুম, আছে না? করা যায় চাইলে। করা যায়, দুই ওকে। একটা সেন্টারে করে। আচ্ছা ম্যাম, প্রেগন্যান্সি কনফার্ম হয়েছে, আমি ধরেন প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করে পেয়েছি যে আমার প্রেগন্যান্সি কনফার্ম, তখন আমি এই 7 দিনের মধ্যে কি কি টেস্ট করব আরো? প্রেগন্যান্সি কিন্তু তুমি কনফার্ম করলা, কিন্তু অনেক সময় আসে কিন্তু যে প্রেগন্যান্সি কিন্তু তোমার ইউরিন দিয়ে আসে নেগেটিভ, কারণ এই ইউরিনটা কিন্তু পরীক্ষা করতে হয়, ভোরের ইউরিন ধরতে হয়। আবার অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সি না কিন্তু পজিটিভ আচ্ছা, ভুলও আসে। আসে, ওই জন্য একটা ব্লাড টেস্ট করতে হয়। এটা আজকাল সবাই জানে, বেটা এসসিজি বলে। ওইটা যদি 10 হয় তাহলে আমরা বলি প্রেগন্যান্ট। কিন্তু তুমি ওইটা দিয়ে তো প্রেগন্যান্সি কনফার্ম হলা, কিন্তু প্রেগন্যান্সিটা কোথায় ওইটা তো আমরা জানি না একদম। এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রেগন্যান্সিটা একদম ঠিক জায়গায় মানে ইউট্রাসের ভিতর আছে। সেই জন্য ডেট পার হয়ে যাওয়ার 7-8 দিন পরেই আলট্রাসোনোগ্রাফি করা উচিত,
যে স্যাকটা ইউট্রাসের ভিতরে আছে কিনা। প্রথম ট্রাইমেস্টারে কোন ভিটামিনগুলো একটা মা খাবে? প্রথম ট্রাইমেস্টারে মানে তোমার প্রেগনেন্সি কেউ যখন প্ল্যানিং করে যে আমি প্রেগনেন্সি নিব, তখন তার আগে থেকে ফলিক অ্যাসিড প্লাস জিঙ্কটা খেতে হয়। ওই একটাই হরমোন না, এটা ফলিক অ্যাসিড আর কি, ভিটামিন। ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক এটা খেতে হয়। প্রেগনেন্সি কেউ যখন প্ল্যান করে যে আমি প্রেগনেন্সি নিব, আগের থেকে শুরু করলে ভালো হয়, কিছু অ্যাবনর্মালিটি প্রিভেন্ট করে ফলিক অ্যাসিড জিঙ্ক। আর আমরা তুমি যে বললা ভিটামিন, ক্যালসিয়াম, এগুলো আমরা সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারের পরে থেকে দেই। প্রথম আল্ট্রাসাউন্ড কত সপ্তাহে করা উচিত? ওই যে বললাম ডেট পার হয়ে যাওয়ার 6-7 দিনের পরে। মধ্যে। আচ্ছা, প্রেগনেন্সিতে খাওয়ার খেতে বলে যে তুমি প্রেগনেন্ট, তুমি 2 জনের জন্য খাও। আসলে কি 2 জনের জন্য খাওয়া উচিত? 2 জনের মানে বাচ্চা যেহেতু পেটে, তার জন্য তো কিছু এক্সট্রা লাগবেই। নর্মালি যতটুকু লাগে একটা পেশেন্টের অথবা এক মহিলার যতটুকু লাগে ক্যালোরি, তার থেকে 200-300 ক্যালোরি একটু বেশি খেতে হয়। তো ওইভাবে তো মাপা যায় না, তবে যদি তুমি ডায়েটিশিয়ানের কাছে যাও তাহলে ওরা কিন্তু একদম করে দেয় যে কখন কত গ্রাম প্রোটিন কার্বোহাইড্রেট খাবে ওরকম। আর আমরা সবাই তো আর যেতে পারে না, আমরা সাধারণত বলি যে তুমি যেটা খাও ওইটা একটু বেশি খাবা। প্রতিদিন একটা ডিম, 1 গ্লাস দুধ, একটা আপেল, একটা কলা, এগুলা খাবে। ম্যাম, মেয়েদের মেন্টাল হেলথ বাচ্চার গ্রোথের জন্য কতটুকু ইম্পর্টেন্ট? মেন্টাল হেলথ খুবই জরুরি। মেন্টালি যদি পিস না থাকে তাহলে তো গ্রোথ হবে না, আবার অনেক সময় খায়ও তো না মেন্টাল পিস যদি না থাকে, তাই না? আর আজকালকার মেয়েরা তো ভীষণ ফাস্ট, ওদের কিছু তো বলাই যায় না, একটু উল্টাপাল্টা কিছু বললেই ভীষণ মাইন্ড করে। কাজেই মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ম্যাম, এখন আপনি তো নর্মাল ডেলিভারি করেন অনেক, তো নর্মাল ডেলিভারির জন্য একটা মেয়েকে কিভাবে প্রিপেয়ার করেন আপনি? আমাদের ওইখানে কিন্তু নর্মাল ডেলিভারি যেটা অত বেশি হয় না কেন, কারণ আমাদের ওইখানে ম্যাক্সিমাম পেশেন্টগুলো আছে হাই রিস্ক পেশেন্ট, প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, তারপরে হার্ট ডিজিজ, হাইপার টেনশন, তারপরে ওই যে তুমি যেটা বলে এলডারলি প্রাইমি। আর কিছু তো এসে বলেই যে আমি করব না নর্মাল ডেলিভারি, আমি করবই না। সেদিনকে একটা ঘটনা হলো যে একটা পেশেন্টের, আমার না আরেকজন ডক্টরের, তো প্রথম বাচ্চা, সে নর্মাল ডেলিভারি করবে আগে থেকে বলেছে, তো ঠিক আছে সব কিছু সুন্দর মতো, তারপর হঠাৎ বলে যে না আমি নর্মাল ডেলিভারি করব না, আমাকে সিজার করেন। তো সিজার করেন, তো এখন আবার ভিতরে হাত দিয়ে দেখতে হয় যে ওর সার্ভিক্স কতটুকু ডাইলেটেশন হলো। তো আমি যে ওটিতে নিব, ও বলে যে না আমি দেখতেও দেবো না। হ্যাঁ, তারপরে কি হলো, যখন প্রি অপে নেওয়া হলো ওইখানে এই ডেলিভারি হয়ে গেল তার নর্মাল। কারণ সে যদি দেখতে দিত তাহলে তো ডক্টর বুঝতো যে তার এখন ফুল ডাইলেট হয়েছে, তার নর্মাল ডেলিভারি হবে, আমি ডেলিভারি রুমেই রাখি। ও তো দেখতে দিবে না, ওর বাবা মা সহ কেউই দেখতে দিবে না। তো আমরা তো ইউজুয়ালি ডাক্তারকে ব্লেম করি বা হসপিটালকে ব্লেম করি যে সেটাই নর্মাল ডেলিভারি, এই যে সি সেকশনটা হয় এটা কি ইউজুয়ালি বেশিরভাগ ফ্যামিলির থেকে আসে না মেয়েটাই ডিসাইড করে, মানে মাটা? না, অনেক সময় মেয়েটাই বলে, আবার অনেক সময় মানে মেয়েটা সহ্য করতেছে, তার শাশুড়ি আম্মা, নিজের আম্মা দুইজনই না 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 সহ্য করতে পারবে না। কিন্তু আবার কিছু কিছু মেয়ে আছে গুলশান বনানীর, তারা কিন্তু বলে যে আমরা নর্মাল ডেলিভারির ওই পেনটা এক্সপেরিয়েন্স করতে চাই, ভালোই লাগে তখন। আর আমি বলি যে তোমাদের নর্মাল ডেলিভারি করবা? হ্যাঁ ম্যাডাম করব। তো ওরা ভাবে কি মনে হয় বাচ্চাটা হেঁটে হেঁটে বের হয়ে আসে, তো আসলে কিন্তু ভীষণ পেন। মানে 20টা তুমি লাঠি একসঙ্গে ভাঙলে যেই পেন, সে হাড্ডি যদি একসঙ্গে ভাঙো যে পেন, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির পেন। তো আমি ওই পেশেন্টদের বলি যে নর্মাল ডেলিভারি তো করবা, এখন থেকেই বুস্ট আপ হও যে হ্যাঁ আমি ওই ব্যথা সহ্য করতে পারবো, তাহলেই পারবো। আমার আজকে সকালেই একটা বললাম যে ডেলিভারি হলো, এবং এই পেশেন্টটার আগেরটা কিন্তু সিজারিয়ান সেকশন। তো দেখি যে ভালোই প্রোগ্রেস করছে। প্রথমটা অবশ্য নর্মাল ডেলিভারি, পরেরটা সিজার। ওকে আমরা সিজার করার জন্যই আগামীকাল ঠিক করেছিলাম, কিন্তু আজকে ওই যে রাত্রিবেলায় আসছে। তো আমার ডক্টর বললো যে ম্যাডাম ফাইন্ডিং, আমি বললাম যে কেমন, তো বললো যে ভালো। তাই বললাম তাহলে এক কাজ করে আমরা নর্মাল ট্রায়াল দিই। তারপরে যেতে যেতে লাস্টে বলে যে না নর্মাল করবো না, এত ব্যথা। তবে আমি আবার চলে গিয়েছি সকালে, আমি যে বোঝানোর পরে একটু বললাম এরকম ভাবে চাপ দাও, তো তারপর নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারিতে তো ডক্টরের আসলে অনেকটুকু সময় ব্যয় করা লাগে, অনেক সময়।
হ্যাঁ, অনেক সময় ব্যয় করা লাগে কারণ ওর অনেক। পিছনে সিজারে যেমন ধরো আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু নর্মাল ডেলিভারি তো না, কখন যে ডাইলেটেশন হবে হুম, এটা আস্তে আস্তে তো হয়, জি, জি, কাজেই জি। অনেক সময় লাগে। অনেক সময় লেগে যায়, জি। আচ্ছা, নরমাল ডেলিভারিতে ম্যাম মেয়েদের ফিটনেস কতটুকু ইম্পোর্টেন্ট? ফিটনেস যদি ওবেজ হয় হুম, তাহলে তো তোমার নর্মাল ডেলিভারি অনেক সময় হয় না, কারণ মোটা হলে তোমার শোল্ডার ডিস্টোসিয়া বলে, অনেক সময় বাচ্চার মাথাটা বের হয়ে শোল্ডারটা আটকে যায়। কাজেই প্রেগন্যান্সির আগেই তোমাকে ফিট হতে হবে। জি, হ্যাঁ, ওয়েট রিডাকশন করে এটা ঠিক করতে হবে। আর মোটা হলে অনেক সময় কনসিভও হয় না। ওইজন্য আমরা কেউ যদি আসে যে আমি প্রেগনেন্ট হুম, হব, প্রেগন্যান্সি চাই, তখন ওকে বলি যে যদি ওয়েট দেখি বেশি তখন ওয়েট রিডাকশনের কথা বলি যে তুমি ৩ মাস সময় নাও, ওয়েটটা একটু কমায় তারপরে আসো। ওকে। তো নরমাল ডেলিভারি তো নরমাল, দুনিয়ার সবার হচ্ছে। সি সেকশন কি আপনি কখনো বলবেন যে না সি সেকশন করলে এই বেনিফিট গুলো একটা মেয়ে পেতে পারে? সি সেকশনের বেনিফিট না, নরমাল ডেলিভারির মতো তো আর অত বেনিফিট, যেমন নরমাল ডেলিভারি আজকে হলো আমরা কালকে ছেড়ে দিই, সব কাজ সে করতে পারছে। কিন্তু সি সেকশনে তো যেহেতু কাটা ছেঁড়া করা লাগছে, কত কিছু হতে পারে কমপ্লিকেশন। নর্মালি আমাদের হয় না, বাট হয়তো। হুম, হ্যাঁ, ওই ইনফেকশন হয়ে সেলাই, এক পেশেন্ট আসছে আমার কাছে সেদিন বাইরে একটা জায়গায় হয়েছে, এখানেই একটা হুম। ক্লিনিকে পুরা সেলাইটা একদম খোলা, ও, এটা ইনফেকশন হয়ে পুরাটা খুলে গিয়েছে। কাজে তো সি সেকশনে অনেক তোমার কাহিনী। তো, হ্যাঁ, আর জি, তারপরে জি। আবার ওই যে পেন থাকে, একটু হাঁটা চলায় একটু ইয়া হয়, একটু তো সমস্যা তো কষাস হবেই। হতেই এটা তো হয়। আসলে আনন্যাচারাল একটা জিনিস। হ্যাঁ, আমারও কাজেই ৩ টা নর্মাল ডেলিভারি অবশ্যই ভালো সি আম সেকশন থেকে। আমার ৩ টাই সি সেকশন। আমি ১ম এ নরমাল ডেলিভারি চেয়েছিলাম। লাস্টে আমি আর নিতে পারি নাই। হ্যাঁ, ভীষণ পেন তো। ভীষণ ব্যথা। হ্যাঁ, আমি নিতে পারি নাই। তো প্লাস আমার ওয়াটার ব্রেক হয়ে গেছিল। তখন আমার মনে হচ্ছিল যে বাচ্চা মনে হয় কষ্টে আছে। আজকাল আবার ওই যে বলে পেইনলেস তোমার এপিডুরাল, ডেলিভারি এপিডুরাল, জি, বাট তুমি এপিডুরাল দিতে গেলেও 5-6 সেন্টিমিটার পর্যন্ত মুখ খোলা পর্যন্ত ওয়েট করতে সহ্য হয়। করতে হবে, কারণ এর আগে দিলে আবার মুখ খোলাটা হয় না, হয় না, খোলে হয় না। না, হয় না। আর এপিডুরাল দিলে আবার হয় কি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির চান্সটা বেড়ে যায়, যেমন হয় ফরসেপ দিয়ে বের করতে হয়, কারণ পেশেন্ট তো বিয়ারিং ডাউন করতে পারে না, জি, যার জন্য হয় ফরসেপ দিয়ে বের করতে হয়, নাহলে ভেন্টুজ একটা ইনস্ট্রুমেন্ট আছে ওইটা দিয়ে বের করতে হয়। তো এগুলো করতে গেলে আবার বাচ্চার মাথায় আবার অনেক সময় ট্রমা অবশ্যই হয়। সমস্যা হয়। আচ্ছা ম্যাম, তাহলে সি সেকশন ধরেন একজন পেশেন্টের হয়েছে। আ তার কতদিন পর সে আরেকটা বাচ্চা নিলে নরমাল ডেলিভারি করতে পারবে? নরমালি এগুলো ডিপেন্ড করে যে পেশেন্টের বয়স কেমন। ধরো কারো ৩৫ বছরের বাচ্চা হলো, তাদেরকে আমরা বলি ১ বছর পরেই ট্রাই করার জন্য। আর একটু এল্ডারলি প্রেগন্যান্সি হলে সি সেকশনের পরে নরমাল বলছে? হুম, আচ্ছা, সি সেকশনের পরে নরমাল হবেই যে সেটা না, বাট কেউ যদি চায় সেটা দেখতে হয় যে হবে কিনা। যেমন ধরো তোমার বাচ্চা যদি উল্টা থাকে, ব্রিচ অথবা ট্রানভার্স লাই থাকে, তাহলে তো আমরা করব না নরমাল। তারপর আচ্ছা, যদি পানি কমে যায় তাহলে হুম, করব না। যদি প্রেশারের ওষুধ ৩টা ৪টা খায়, তার সিজার প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, এখন সে অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে অনেকগুলা, তাহলে করব না। অনেক ডায়াবেটিস আছে, অনেক ডোজে ইনসুলিন নেয়, আগেরটা সি সেকশন, এবার তার ডায়াবেটিস অনেক, সেটাও করব না। তবে যদি এমন হয় যে পেশেন্টের কোনো অন্য আদার কোনো কমপ্লিকেশন নাই, সব কিছু স্মুথ আছে, বাচ্চার প্রেজেন্টেশন ভালো, মানে মাথা আছে, পানিও ভালো আছে, ফ্লুইড ভালো আছে, তাহলে আমরা ট্রায়াল দেই এবং দেখা যায় যে হয়েও যায়। সি সেকশনের পরে হ্যাঁ, নরমাল ডেলিভারি নরমালি যে হয়েও আমার যায়। এই পেশেন্টটার হলো, জি, কাজে সেটাই। এরকমও হয়, কিন্তু মনিটর করতে হয়। তারপরে আবার অনেক সময় সিজারিয়ান ওই স্কার্ট যেটা সেটা রাপচার হয়ে যায়, কাজে এইগুলো আবার দেখতে হয় যে পেশেন্টের প্রোগ্রেস কেমন হচ্ছে, ইউট্রাসের মুখটা খুলছে কিনা, প্রলং হচ্ছে কিনা, অনেক কিছুর পরে ডিপেন্ড করে। ওকে। আর ম্যাম যদি হাই রিস্ক প্রেগন্যান্সির কথা বলি, আপনারা তো অনেক হাই রিস্ক প্রেগন্যান্সি ডিল করেন। হ্যাঁ, হাই রিস্ক প্রেগন্যান্সির মেইন সিম্পটম গুলো কি থাকে? হাই রিস্ক, হাই রিস্ক মানে যেমন ধরো তোমার প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন, প্রেগনেন্সি উইথ হার্ট ডিজিজ, প্রেগনেন্সি উইথ সিভিয়ার এনিমিয়া, তারপরে তোমার প্রেগনেন্সি প্লাসেন্টা প্রিভিয়া, ওইটা শুনেছো কিনা? জি, 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 প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া প্রেগনেন্সির যতগুলা কমপ্লিকেশন আছে তার ভিতরে সবচাইতে খারাপ কমপ্লিকেশন। এবং একটা আছে তোমার সবচাইতে, মানে 4টা টাইপ আছে, 1 2 3 4। তো 3 4 সবচেয়ে খারাপ, 4 কে বলে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, পুরা প্লাসেন্টাটা, এবং
ওই পেশেন্টগুলোকে আমরা একদম কাউন্সিলিং করেই নিই যে তোমার 6, 7, 8 ব্যাগ ব্লাড লাগবে এবং তোমার দরকার হলে পেশেন্টের লাইফ সেভিং এর জন্য, মানে এমন ব্লিডিং হয় যে ব্লিডিং কন্ট্রোল করা যায় না, তখন পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা হিস্টেক্টমি করি। ওই কনসেন্ট নিয়েই শুরু করা হয়। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। ম্যাম, প্রেগনেন্সিতে যদি হাই প্রেশার, ডায়াবেটিস এগুলো থাকে বা হয়ে যায়, আগে ছিল না, এটা কি পরেও থাকবে আফটার দ্য বার্থ অফ দ্য ডেলিভারি ডেলিভারি? হ্যাঁ, না ম্যাক্সিমামই তোমার ইয়ে হয়ে যায়, যেমন ডায়াবেটিস যেমন তোমার কন্ট্রোল হয়ে যায়, অনেকের এইটাই ডায়াবেটিস হয়ে যায় পরে। আচ্ছা, হুম, এটাই ডায়াবেটিস হয়ে যায়। হ্যাঁ ওইটা সব পুরা তাহলে 100% না, বাট তবে হয়, আমার ঠিক পার্সেন্টেজ মনে বাট নেই, সে যদি তার লাইফস্টাইল মেনটেন রাখে হ্যাঁ তাহলে ওর তো হবে না, ফ্র্যাঙ্ক কারণ আমার ডায়াবেটিস জেস্টেশনাল হয়ে যায়। ডায়াবেটিস ছিল। আর প্রেশারও তাই যে নর্মালি 2 মাসের ভিতর কন্ট্রোল হয়ে যায়, অনেকের হাইপারটেনশন হয়ে যায়। এটা ও, ভ্যারি করে, সবার হয় না, 10 to 15% মনে হয় এরকম আচ্ছা হয়ে যায়। আর তাছাড়া বাকি পেশেন্টদের ঠিক হয়ে যায়। আচ্ছা। ম্যাম, বেবি ভিতরে আহ, ভালো আছে, এইটা কিভাবে বুঝবো টেস্ট না করে? হ্যাঁ, এটা খুব ভালো একটা কোশ্চেন তুমি জিজ্ঞেস করেছো, কারণ আমরা তো মাসে একবার দেখে দিলাম যে বেবি ভালো আছে, কিন্তু পেশেন্ট কিভাবে বুঝবে যে ভালো আছে? এটা তোমার 28 উইকস এর পরে, 7 মাসের পরের থেকে আমরা বলি বাচ্চার মুভমেন্ট কাউন্ট করতে, এটাকে বলে কিক কাউন্ট। বাচ্চা 12 ঘন্টায় কমপক্ষে 10 বার নড়বে। এটা একটা মুভমেন্ট পেলেও একটা দাগ দিবে, আবার মুভমেন্ট পেলেও এরকম। এটা হয় 12 ঘন্টা, মানে 9টা থেকে 9টা, অথবা প্রতিবার খাবার পরে 1 ঘন্টায় 4 বার নড়বে। তাহলে 3 বার খাওয়ার পরে 4 আর 4 8 আর 4 12, আর 4 ঘন্টার ভিতরে কমপক্ষে একবার নড়বে। তো Okay. এরকম যদি মুভমেন্ট হয় তাহলে বাচ্চা বেবি ভালো আছে। হুম, যখন মুভমেন্ট কম হবে তখন চলে আসে আমাদের কাছে, তখন আবার আমরা একটা টেস্ট আছে ওটাকে বলি সিটিজি। হুম, ওটাতে বোঝা যায় যে আসলে মুভমেন্ট হচ্ছে না নাকি মুভমেন্ট হচ্ছে ও বুঝছে না। ও তো বুঝতেছে অনেক না। পেশেন্টের দেখা যায় অনেক মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, কিন্তু কিন্তু সে বুঝতেছে না। ওটা প্রেস করতে হয় মুভমেন্টের সময়, ওটা করে না। তার মানে ও আসলে বুঝতেছে না মুভমেন্ট হচ্ছে। আবার অনেকের পাই আমরা মুভমেন্ট হচ্ছে না। তোমাকে আর একটা আহ, গল্প বলবো জি আমি, জি 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 মানে জি এইগুলা বললে হয় কি পেশেন্টদের মনে থাকে জি 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 গল্পগুলা। অবশ্যই। এই পেশেন্টটা আমার কাছে একবারই আসছে 36 উইক্সে। তো আসার পরে বলছে, ম্যাডাম আমি হচ্ছে নর্মাল ডেলিভারি করবো। তো আমি বলছি, হ্যাঁ খুব ভালো, নর্মাল ডেলিভারি করবা, তো কবে আলট্রাসোনোগ্রাফি করেছো? বলে যে না আমি ও কোথায় জানি দেখায়, আমার কাছে ফার্স্ট আসছে 36 উইক্সে। তা বললাম তোমাকে একটা আলট্রাসোনোগ্রাফি দিচ্ছি, তুমি একটু করো, যদি 3.5 কেজির ভিতরে থাকে আমরা নর্মাল ট্রায়াল দিব। তো ওই মেয়েটা আর আসছে নাই আমার কাছে, ও আসছে আমার কাছে এই গত থার্সডেতে। তো আসছে তোমার 3 মাস পরে। হুম, তাই বললাম যে, তো আমি তো বুঝতেছি আমার কম্পিউটার দেখে যে ওর 36 উইক্স, আমি আলট্রাসোনোগ্রাফি করতে দিচ্ছে, আমার কাছে আসে নাই, সেগুলো দেখা যাচ্ছে। বলছে কি ব্যাপার, তোমার বাচ্চা কোথায় হলো? তো ওর আম্মা আসছে সঙ্গে, বলতেছে মাঝে ম্যাডাম একটা দুঃখের খবর। আমি বলছি, কি দুঃখ? তো বলে যে ওর হচ্ছে 38 উইক্স, 39 উইক্স যখন, তখন ও ডক্টরের কাছে গিয়েছে যে আমার মুভমেন্ট কম পাচ্ছি আমি আজকে। তো ডক্টর দেখে বলছে যে না ভালো আছে। তারপরে পরের দিন গিয়েছে আবার যে মুভমেন্ট পাচ্ছি না, তখন থেকে বাচ্চাটা নাই, মারা গেছে। এবং সেই বাচ্চাটা, তা বললাম তারপরে কি নর্মাল বের করলা? তো বললো না সিজারই করেছে। তাহলে আর লাভ হলো কি, তাই না? থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আসছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনার যদি কোনো লাস্ট থট থাকে আমাদের পডকাস্টের ব্যাপারে, বা পার্পল ন্যাপকিনকে যদি ধন্যবাদ দিতে চান। পার্পল ন্যাপকিন কে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের এই অনুষ্ঠানটা। তো আমি বলতে চাই মেয়েদেরকে যে তোমরা যখন ইয়ে করবা, ন্যাপকিন ইউজ করবা, হাইজিনটা যেন মেনটেন করে। তা নাহলে ওই যে যেটা বললাম ইনফেকশন হয়ে অনেক সময় ইনফার্টিলিটি হয়, জি একটোপিক প্রেগন্যান্সি হয়। জি, কাজেই এই জিনিসটা যেন খেয়াল রাখে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার জন্য একটা গিফট আছে পার্পল ন্যাপকিনের তরফ থেকে এবং সিমরা খান পডকাস্টের তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা আপনারা দেখলেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। আমাদের এই এপিসোডের মতো আরও এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।